আমি প্রফেসর লিমা শম্পা, গ্রিন লাইফ মেডিকেল কলেজের কনসালটেন্ট। আমি আজ আপনাদেরকে গর্ভকালীন ডায়াবেটিস সম্বন্ধে কিছু কথা বলতে চাচ্ছি। অনেক রোগীরাই আমাদের কাছে আসেন এবং জানতে চান কখন হয়, এটা কেন প্রয়োজন দেখা, এবং এটা হলে ভবিষ্যতে কি সমস্যা হতে পারে। খুব সংক্ষেপে বলা যায়, গর্ভকালীন ডায়াবেটিস হচ্ছে সেই ডায়াবেটিসটা গর্ভকালীন সময়ে প্রথম ধরা পড়ে, যা আগে কখনো ধরা পড়ে নাই, এবং সাধারণত গর্ভকালীন 24 থেকে 28 সপ্তাহের মধ্যে এই ডায়াবেটিসটা ধরা পড়ে। যে এই ডায়াবেটিসটা যদি গর্ভকালীন সময়ে হয়, তাহলে মায়ের যেমন স্বাস্থ্যের ঝুঁকি বাড়ায়, তেমনি শিশুর গর্ভাবস্থায় শিশু বৃদ্ধিকেও অনেক বেশি ব্যাঘাত করে। কেন গর্ভকালীন ডায়াবেটিস হয়? সবার কি হয়? না, সব মায়ের গর্ভকালীন ডায়াবেটিস হয় না। তবে গর্ভকালীন সময়ে মায়ের গর্ভের সন্তানের জন্য যে প্লাসেন্টা বা ফুল থাকে, সেখান থেকে কিছু হরমোন আসে। সেই হরমোন মায়ের শরীরে শর্করা বা গ্লুকোজকে বাড়িয়ে দেয়। সেই গ্লুকোজ বেড়ে যাওয়ার জন্যই গর্ভকালীন ডায়াবেটিস হয়। এই গর্ভকালীন ডায়াবেটিস যদি আমরা ঠিকমতো নিয়ন্ত্রণে রাখতে পারি, তাহলে মা এবং শিশুর যেই সমস্যাগুলো হয় সেগুলো আমরা অনেকটা নিয়ন্ত্রণে রাখতে পারি। এখন কাদের হয়? যেসব মায়েদের বা যেসব মেয়েদের গর্ভকালীন সময় বা গর্ভর আগে ওজন বেশি থাকে, যেসব মেয়েদের দেখা যায় তাদের পরিবারে ডায়াবেটিসের হিস্ট্রি থাকে, অথবা যে তার আগের গর্ভর সময় ডায়াবেটিস হয়েছিল, তাদের ক্ষেত্রে ঝুঁকিটা অনেক বেশি থাকে। এবং বর্তমানে গর্ভকালীন সময়ে যদি কোনো কারণে দেখা যায় যে তা অনেক প্রকারের ইনফেকশন হয়, বারবার প্রস্রাবে ইনফেকশন হয়, তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো হতে পারে। কায়িক শ্রম যারা কম করি, যারা সিডেন্টারি ওয়ার্কার, তাদের এই ডায়াবেটিসটা অনেক বেশি হচ্ছে। কিভাবে নিয়ন্ত্রণ করব এবং কখন আমরা ডায়াগনোসিস করব? যেসব মায়েদের ঝুঁকিপূর্ণ সমস্যাগুলো রয়ে যায়, আগেই যখন আসে মাদের কাছ থেকে আমরা হিস্ট্রি নেই, জানতে পারি যে তার এই সমস্যাগুলো আছে, সেই সব মায়েদের আমাদের কাছে যখনই প্রথমবার তারা গর্ভাবস্থা চেক আপে আসে, তাদেরকে প্রথম চেক আপে আমরা টেস্টটা করি। আর যাদের ঝুঁকিপূর্ণ অবস্থা নাই, তাদেরকে আমরা 24 থেকে 28 সপ্তাহে করি। তার মানে প্রত্যেকটা গর্ভবতী মাকে আমরা 24 থেকে 28 সপ্তাহে অবশ্যই এই টেস্টটা করব। এখন যাদের ঝুঁকিপূর্ণ সমস্যা থাকে, তাদেরকে যদি আমরা 24 থেকে 28 সপ্তাহে যদি আমরা না পাই, তাহলে সেক্ষেত্রে তাকে আবার আমরা বলি যে না, যদি প্রয়োজন হয় পরে আবার লাগলে আমরা আবার করি। এটা প্রতিবার মা যখন আমাদের কাছে আসে, আমরা এগুলো জানার চেষ্টা করি তার আর কোনো সমস্যা হচ্ছে কিনা। গর্ভকালীন ডায়াবেটিসের চিকিৎসা কেন প্রয়োজন? যদি আমরা এই ডায়াবেটিসটাকে গর্ভকালীন সময় নিয়ন্ত্রণে রাখতে পারি, তাহলে মা এবং বাচ্চা দুজনেরই যে ঝুঁকিপূর্ণ সমস্যাগুলো থাকে, সেগুলোকে আমরা মোটামুটি নিয়ন্ত্রণে রাখতে পারি। গর্ভকালীন ডায়াবেটিস যদি কোনো মায়ের হয়, তাহলে কি হবে? তার ডেলিভারির সময় সমস্যা হবে কি? গর্ভকালীন কি কি সমস্যা হবে? এটা অনেক মায়েরই প্রশ্ন। সেক্ষেত্রে আমরা বলতে পারি সবচেয়ে ঝুঁকিপূর্ণ যেটা হয়, উচ্চ রক্তচাপ, যাকে আমরা বলি প্রি এক্লাম্পসিয়া, খিঁচুনি, যাকে আমরা বলি কনভালশন, এবং আরো যে সমস্যাগুলো হয়, মায়ের অনেক সময় দেখা যায় যতটুকু পানি শরীরে বাড়ার কথা, অনেক বেশি পানি বেড়ে যায়। আর যেটা হয়, ডেলিভারির আগে তার ডেলিভারি ব্যথা শুরু হয়ে যেতে পারে, পানি ভেঙে যেতে পারে, এবং আকস্মাৎ গর্ভাবস্থায় দেখা যায় বাচ্চাগুলো অনেক সময় খারাপ হয়ে যায়। অনেক সময় আমরা দেখি বাচ্চা হয়তো মারাও যেতে পারে। আর ডেলিভারির পরে এই বাচ্চাগুলোর খিঁচুনি হতে পারে, হঠাৎ করে শর্করা কমে যেতে পারে। সেজন্য আমরা মাদেরকে সবসময় বলি তাকে এমন একটা জায়গায় যেতে হবে যে হাসপাতালে এমন একটা টিম আছে, যেই টিমের মধ্যে একজন অবস্টেট্রিশিয়ান, যে কিনা মায়ের সমস্যা দেখবে, একজন হরমোন বিশেষজ্ঞ, সে দেখবে ডায়াবেটিসটাকে কি কন্ট্রোল করা যায়, আর আরেকজন থাকবে ডায়েটিশিয়ান, সে দেখবে ডায়েটটাকে কিভাবে মেনটেন করে ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখা যায়। এখন মা কিভাবে আসবে, কখন আসবে, কয়বার আসবে? সেক্ষেত্রে আমরা বলি, মায়ের যখন ডায়াবেটিসটা আমরা ধরা পড়ে যায় বা ডায়াগনোসিস করে ফেলি, আমরা অন্যান্য মায়ের চেয়ে এই মাদেরকে একটু বেশি বেশি আসতে বলি। কতবার আসতে বলবো? 30 সপ্তাহ পর্যন্ত সপ্তাহে 2 বার, 30 সপ্তাহ পর থেকে সপ্তাহে 1 বার। হ্যাঁ, তবে অবশ্যই মাকে আমরা বলবো হরমোন বিশেষজ্ঞের চিকিৎসক সহ তার যে একটা ডায়াবেটিক চার্ট থাকে, সে যেন চার্টটা নিয়ে আমাদের সাথে প্রতিবার আসে। বাকি যে ব্যবস্থাপনা, সব অবশ্যই হরমোন বিশেষজ্ঞ এবং ডায়াবেটিশিয়ান যে থাকে, ডায়েটিশিয়ান যে থাকে, তার অনুযায়ী চলতে হবে। এখন মায়েদের কোশ্চেন হতে পারে, এত কিছুর পরে আমার কি নর্মাল ডেলিভারি হবে? হ্যাঁ, আমার জন্য যতগুলো ঝুঁকিপূর্ণ সমস্যা আমি বলেছি, একটা ঝুঁকিপূর্ণ সমস্যা যদি মায়ের না থাকে, তাহলে আমরা মাকে ডেলিভারির কিছুদিন আগে ডেলিভারি ব্যথা উঠিয়ে আমরা ডেলিভারি নর্মাল ভাবে করতে পারি। যেহেতু ঝুঁকি হতে পারে, অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের সিজারিয়ান সেকশনের রেটটা হয়তো বেশি বেড়ে যায় মা আর বাচ্চার ভালো থাকার জন্য। এখন এই মায়ের পরিচর্যা ডেলিভারি হওয়ার পরে কি তার ডায়াবেটিস রয়ে যাবে?
সবচেয়ে সুখবর হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে গর্ভকালীন ডায়াবেটিস ডেলিভারির পরেই ভালো হয়ে যায়। এখন তাদের পরবর্তী প্রেগনেন্সিতে যেহেতু আবার ডায়াবেটিস হতে পারে, সে পরবর্তী প্রেগনেন্সির সময় অবশ্যই আবার চেক আপে আসবে এবং ইন দ্য মিন টাইম বছরে একবার করে সে চেক আপ করবে এবং ডেলিভারির পরে 6 সপ্তাহ সময় আমরা গ্লুকোজ দিয়ে আবার একটা টেস্ট করি। সেই টেস্টে আমরা নির্ণয় করি মায়ের ডায়াবেটিসটা ভালো হলো কিনা। তাহলে এতটুকু থেকে আমরা জানতে পারছি যে ডায়াবেটিস যদি আমাদের কারো হয় গর্ভাবস্থায়, তাকে অবশ্যই যদি আমরা টিম অ্যাপ্রোচের মাধ্যমে ভালো করে আমরা চিকিৎসা দিই, আমাদের যেই সমস্যাগুলো আছে সেগুলো আমরা অবশ্যই সুন্দর করে নিয়ন্ত্রণে রেখে আমরা একটা সুস্থ মায়ের সুস্থ সন্তান দিতে পারবো। তারপরও আমি সবাইকে অনুরোধ করব, সবাই যেন গর্ভাবস্থায় ডায়াবেটিস হলে সবাই টেক কেয়ার করে এবং এমন একটা স্বাস্থ্যকেন্দ্রে যাবে যেখানে সব ধরনের চিকিৎসা আছে। ধন্যবাদ। আমি ডাক্তার তানজিনা হোসেন, বিভাগীয় প্রধান, এন্ডোক্রাইনোলজি ও মেটাবলিজম বিভাগ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতাল। আজকে আমরা কথা বলবো নারীদের একটি বিশেষ ধরনের ডায়াবেটিস নিয়ে, সেটি হচ্ছে গর্ভকালীন ডায়াবেটিস, যা শুধুমাত্র গর্ভকালীন সময়েই নারীদের দেখা দেয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই সন্তান প্রসবের পরেই আবার সেরে যায়। গর্ভকালীন ডায়াবেটিস যদি হয়ে থাকে, সাধারণত এটি গর্ভকালীন 24 থেকে 28 সপ্তাহের মধ্যে ধরা পড়ে এবং শনাক্ত হওয়ার পর অত্যন্ত দ্রুত এটির ব্যবস্থা নিতে হয়, না হলে মা এবং শিশুর অনেক রকম জটিলতা হতে পারে। গর্ভকালীন ডায়াবেটিস হলে প্রথমে আমরা তাকে একটি নির্দিষ্ট ক্যালোরি চার্ট বা খাবারের নিয়ম বা খাদ্য নিয়ন্ত্রণের একটি উপদেশ দিয়ে থাকি, যা সবচেয়ে ভালো হয় একজন অভিজ্ঞ পুষ্টিবিদের সঙ্গে আলোচনা করে যদি নেওয়া যায়। আরেকটা হচ্ছে আমরা একটু এক্সারসাইজ বা হাঁটাহাঁটি বা ব্যায়ামের কথা বলে থাকি। এখানে অনেকেই প্রশ্ন করে থাকেন যে প্রেগনেন্সি অবস্থায় বা গর্ভকালীন সময়ে ব্যায়াম করা যাবে কি? এর উত্তর হচ্ছে আসলে একটু অ্যাক্টিভিটিস থাকা, একটু কায়িক পরিশ্রম বা অ্যাক্টিভ থাকার প্রতি আমরা উৎসাহ দেই। যত বেশি অ্যাক্টিভ থাকবেন তত ভালো থাকে। তবে পেটের উপর চাপ পড়ে এ ধরনের যে কোনো ব্যায়াম ছাড়া যে কোনো রকমের হাঁটাহাঁটি এবং অন্যান্য ব্যায়াম গর্ভকালীন অবস্থাতে করা যায়। তবে নিয়মিত ডায়াবেটিস বাড়িতে পরীক্ষা করতে বলা হয়। সপ্তাহে অন্তত 2 দিন খালি পেটে এবং প্রতিবেলা খাবার 2 ঘন্টা পর ডায়াবেটিস পরীক্ষা করতে হয়। যদি দেখা যায় যে ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তাহলে আর শুধু খাদ্য নিয়ন্ত্রণ বা ব্যায়ামের উপর নির্ভর করা যায় না, সেক্ষেত্রে আমাদেরকে ইনসুলিনে চলে যেতে হয়। একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাধারণ ডায়াবেটিসের তুলনায় গর্ভকালীন ডায়াবেটিসে আমরা আরেকটু কঠোর নিয়ন্ত্রণের চেষ্টা করি। খালি পেটে 5.3 মিলিমোল বা খাবার 2 ঘন্টা পরে 6.7 মিলিমোলের নিচে রাখার চেষ্টা করি। যদি এই টার্গেটে না পৌঁছানো যায়, তাহলে আমরা ইনসুলিন শুরু করতে বলা হয়। এখানে একটা ভীতি কাজ করে, বেশিরভাগ মানুষই ইনসুলিন সম্পর্কে খুবই ভীত। তারা মনে করেন যে ইনজেকশন ফর্মে কোনো কিছু নিলে যদি কোনো ক্ষতি হয়, কিন্তু বলে রাখি গর্ভকালীন সময়ে মা এবং শিশুর জন্য সবচেয়ে নিরাপদ চিকিৎসা হচ্ছে ইনসুলিন, বরং ওষুধগুলোই নানা রকম জটিলতা সৃষ্টি করতে পারে। ইনসুলিন ব্যবহার করে এবং খাদ্য নিয়ন্ত্রণ, হাঁটাহাঁটির মাধ্যমে যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে, তাহলে পুরো গর্ভকালীন সময়ে কোনো রকম জটিলতা হওয়ার আশঙ্কা নেই এবং প্রসবকালীন সময়েও কোনো রকম জটিলতা হওয়ার আশঙ্কা নেই। প্রসবকালীন সময়ের পরে দেখা যায় 70% ক্ষেত্রে ডায়াবেটিস পুরোপুরি সেরে যায় এবং সেই নারীটির আর কোনো চিকিৎসা প্রয়োজন হয় না। কিন্তু প্রসবের অন্তত 6 সপ্তাহ পরে ওনার পুরোপুরি ডায়াবেটিস চলে গিয়েছে নাকি বর্ডার লাইনে রয়ে গেছে, এটি আবার নিশ্চিত করার জন্য আমরা আরেকবার তাকে পরীক্ষা করতে চাই। যদি নর্মাল থাকে, তারপরেও তাকে উপদেশ দেওয়া হয় যেন তিনি একটি সুস্থ, স্বাস্থ্যকর, সুষম, পুষ্টিকর খাবার গ্রহণ করেন এবং নিয়মিত অ্যাক্টিভ থাকেন, যে কারণে জীবনের পরবর্তীতে কালে যেন ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমে। কারণ আমরা জানি যে যাদের গর্ভকালীন ডায়াবেটিস আছে তাদের সবসময় পরবর্তীতে আবার ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেশি, কিন্তু তিনি যদি একটি স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারেন, তাহলে এই ঝুঁকিটা অনেকটাই কমিয়ে নিয়ে আসতে পারেন। আরেকটি ব্যাপার মনে রাখতে হবে, পরবর্তী সন্তান নেবার সময় তাকে অবশ্যই আবার ডায়াবেটিস পরীক্ষা করতে হবে, কারণ তার সম্পূর্ণ ঝুঁকি রয়েছে যে পরবর্তীকালে আবার এটি দেখা দিতে পারে। গর্ভকালীন ডায়াবেটিসের যে ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা, এটি আসলে একটা টিম ওয়ার্ক। এখানে একজন অভিজ্ঞ গাইনোকোলজিস্ট, একজন এন্ডোক্রাইনোলজিস্ট বা হরমোন বিশেষজ্ঞ, একজন পুষ্টিবিদ এবং সন্তান জন্মের পরে একজন শিশু বিশেষজ্ঞ, এই পুরো টিমের প্রয়োজন হয়। এই ধরনের রোগীদের অবশ্যই সেরকম একটা হাসপাতালে চিকিৎসা করা উচিত যেখানে সব ধরনের ডিসিপ্লিনের চিকিৎসক রয়েছেন। ধন্যবাদ। আমি পুষ্টিবিদ আক্তারা বেগম দুলি। আমি কাজ করছি গ্রিন লাইফ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। আজকে আমি যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে গর্ভবতী মায়েদের ডায়াবেটিসের সময় যে খাবার দাবারের অভ্যাস, সেটা নিয়ে। সাধারণত মায়েরা এসে আপসেট হয়ে যান যে আমার কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না। ওরা অনেক সময় হয় যে ভয়ে পুষ্টিকর খাবারগুলোকে তারা কমিয়ে ফেলেন। আমার যেটা রিকোয়েস্ট হবে যে আপনারা অবশ্যই খাদ্যের যে সমন্বয় 6টা উপাদান সেটা থাকবে, ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট সব থাকবে। একবারে খালি পেটে না উঠে বিছানা থেকে উঠে একটু পানি খেয়ে
হয়তো হয়তো 2-3টা নাটস খেয়ে ফেললো, বা 1-2 ছোট ক্রেকার বিস্কিট, সকাল 8টার মধ্যে 2টো রুটি খেতে পারে। যাদের রুটি খেতে এই সময় ভালো লাগছে না তারা হয়তো 4 টেবিল চামচ ওটস নিতে পারে। একটা ডিম রাখবে। 4 থেকে 5টা আইটেম একসাথে রান্না করলে একটা ভিটামিন মিনারেল এখানে আমরা বেশি পরিমাণে পেতে পারি, সেজন্য একটু মিক্সড ভেজিটেবল রাখবে। দেন অনেক সময় গর্ভকালীন সময়ে মায়েদের একটু চায়ের নেশা থাকে, তো আমরা বলবো যে মেইন খাবারের মিনিমাম 10 থেকে 15 মিনিট পর তারা যেন একটু গ্রিন টি বা চা খুব অল্প পরিমাণে দেন, সুগার ছাড়া, একটু মশলা ইউজ করতে পারে। 10:30 11টার মধ্যে তারা একটা মিট স্ন্যাক্স নেবে, এবং আমরা সবসময় রিকোয়েস্ট করব ফলটাকে দুপুর 12টার মধ্যে খেয়ে ফেলতে, কারণ ফল দ্রুত সুগারে পরিণত হয়। সেজন্য আমরা বলবো এই সময় একটু সাইট্রাস ফল বেশি খেতে, যেমন এটা হতে পারে পেয়ারা, আমড়া, গ্রিন অ্যাপেল, নাশপাতি পরিমাণ মতো 70 থেকে 80 গ্রাম বা 100 গ্রাম, এটা ডিপেন্ড করছে যে মায়ের সুগারের পরিমাণটা কতটুকু এবং মা কতটুকু খাবার নিতে পারছে তার উপরে। সাথে কিছু মিক্সড বাদাম নিতে পারে, বাদাম থেকে আমরা অনেক ধরনের পুষ্টি পাই। তো দুপুরের খাবারটা আবার যখন খাবেন, ভাতটা একটু বেশি পরিমাণে না খেয়ে হয়তো 1 থেকে 1.5 কাপ হতে পারে, সেটা 100 থেকে 150 গ্রামের মতো হতে পারে। 1 টুকরা মাছ মুরগি অথবা 2 টুকরা মাছ মুরগি নিতে পারে। 100 থেকে 160 গ্রামের মতো হতে পারে মাছ অথবা মুরগির পরিমাণ। সাথে একটু লেবু রাখতে পারে, মিক্সড ভেজিটেবল রাখতে পারে, ডাল রাখতে পারে ইভিনিং এর সময়। সেক্ষেত্রে ইভিনিং এ আমরা বাইরের খাবারটাকে একটু অ্যাভয়েড করতে বলি। হোমমেড চিকেন স্যুপ অথবা এগ হোয়াইট মিক্সড ভেজিটেবল দিয়ে, অথবা ওটস দিয়ে, দুধ হতে পারে, এটা হতে পারে ইয়োগার্ট হতে পারে, এটা হচ্ছে পনির হতে পারে, যে কোনো হেলদি কোনো স্ন্যাক্স হতে পারে ইভিনিং এ। সেটা হবে 150 থেকে 200 ক্যালোরির মধ্যে। রাতে রুটি অথবা ওটস নিতে, মাছ অথবা মুরগি রাখতে 80 থেকে 100 গ্রামের মতো, এবং ভেজিটেবল রাখবো খুব অল্প পরিমাণে। এবং বেড টাইমে আমরা সাধারণত বলে থাকি এই সময় একটু ডেইরি প্রোডাক্ট নিতে। যদি দুধে যাদের হজমের প্রবলেম তারা পনির রাখতে পারেন, বাটার রাখতে পারেন, ছানা রাখতে পারেন সুগার ফ্রি, টক দই রাখতে পারেন, এবং সাথে 2-1টা নাটস অ্যাড করতে পারেন। তো এই যে আমি বললাম সারাদিনে যে গর্ভকালীন খাদ্যাভ্যাস, এটা পুরোপুরি ডিপেন্ড করছে যে মায়ের সুগারের পরিমাণটা কতটুকু। এবং অবশ্যই গাইনোকোলজিস্ট, পুষ্টিবিদ এবং আমাদের ডায়াবেটিসের যে ডক্টর, সব মানে পুরো একটা টিম এখানে আসলে কাজ করবে।